ক্লিনিক্যাল মেথডসের মধ্যে তো সেই একই কথা, সাধারণত কনসাস অ্যালার্ট ওরকমই থাকবে, বাচ্চা মোটামুটি ভালোই থাকে। যা সিভিয়ার হচ্ছে ডিস্ট্রেস হলে ডিস্ট্রেস হবে। তারপরে ভাইটালস টাইটালস বলে দিলে পালসের মধ্যে ট্যাকিকার্ডিয়া পেতে পারো তুমি। সিভিয়ার ওই হার্ট ফেলিওর থাকলে তো ট্যাকিপনিয়া থাকবে। মা গা গরম গরম অনেক সময় বলবে, সেটা বিকজ অফ হাইপার ডাইনামিক সার্কুলেশন। টেম্পারেচার না রেকর্ড করলে জ্বর নিয়ে বলবে না। অনেক মা এসে বলবে কেন ভর্তি হয়েছে, যে গা গরম জ্বর এসেছিল বলে। অ্যাকচুয়ালি না, প্যালোরের জন্য হাইপার ডাইনামিক সার্কুলেশন থাকে, সেই জন্য গা গরম গরম হয়। তুমি যদি দেখো জ্বর আছে তাহলে তোমাকে বলতে হবে, আদারওয়াইজ চেপে যাবে, আবার সেই ইনফেকশনে ঢুকে মাথা খারাপ করবে, দরকার নেই। তুমি থ্যালাসেমিয়াতেই থাকবে এখানটা। 2 নম্বর কথা হচ্ছে যে তারপরে তুমি অ্যান্থ্রোমেট্রি পাবে। অ্যান্থ্রোমেট্রিতে সেই একই, ওয়েট কম পাবে বলেই দিয়েছি ম্যালনিউট্রিশনের। হাইট কম পাবে। হাইট কম পাবে কেন সেটা নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। মিডিয়াম সারকামফারেন্স এই ম্যালনিউট্রিশনের জন্যই পাবে। হেড সারকামফারেন্স তো কিছু সেরকম হওয়ার নয়, হেড সারকামফারেন্স কিছু হবে না। তারপরে তুমি এদিকে চলে আসবে, এদিকে প্যালার পাবে। প্যালারে তোমাকে জিজ্ঞাসা করবে সিভিয়ার প্যালার আছে কিনা। সিভিয়ার প্যালার তোমরা জানো যে স্কিন পিসের সঙ্গে কম্পেয়ার করা হয় থেনার হাইপোথেনার এভিডেন্সে, যদি সমান হয়ে যায় তাহলে সেটাকে সিভিয়ার প্যালার বলে। ক্লিনিক্যালি মাইল্ড মডারেট, ইউজুয়ালি ডিফারেন্সিয়েট করা যায় না। যদি তোমাকে এক্সামিনার ডিফারেন্সিয়েট করতে বলে তাহলে আনসার উঠবে এনি ক্লিনিক্যালি ডিটেক্টেবল প্যালার ইজ মডারেট। বোঝা গেছে আমি কি বলতে চেয়েছি? ক্লিনিক্যালি মাইল্ড প্যালার, মডারেট প্যালার, সিভিয়ার প্যালার বলবে না, বলবে প্যালার ইজ প্রেজেন্ট। প্যালার ইজ প্রেজেন্ট। তোমাকে যদি জিজ্ঞেস করে সিভিয়ার প্যালার বুঝতে পারো, তখন তুমি বলবে যে স্কিন পিসের সঙ্গে যদি থেনার এমিনেন্স ইকুয়াল কালার হয়ে যায় তাহলে সেটাকে আমরা ক্লিনিক্যালি সিভিয়ার প্যালার বলি। ক্লিনিক্যালি কি করে, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট মাইল্ড অ্যান্ড মডারেট, তখনই তুমি বলবে, আদারওয়াইজ বলবে না। নাহলে বেটার আনসার হচ্ছে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা যায় না। এক একজন এক এক ধারণা নিয়ে থাকে, যারা জিজ্ঞাসা করে সে হচ্ছে ওইটাই শুনতে চায় যে এনি ডিটেক্টেবল প্যালার ক্লিনিক্যালি ইজ মডারেট প্যালার। এইগুলো না বলাই ভালো, জিজ্ঞাসা করলে তবে বলবে, না হলে না। তো প্যালারের পরে তোমার জন্ডিস। জন্ডিস তুমি থাকলে বলবে, না থাকলে না বলবে। আগে বলেছি যে তোমাকে জিজ্ঞেস করবে যে থ্যালাসেমিয়া জন্ডিস থাকতে পারে কিনা। থ্যালাসেমিয়া ইউজুয়ালি জন্ডিস থাকে না, কারণ ইটস এ হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার, নট এ ডিসঅর্ডার অফ দ্য লিভার। লিভার ইজ গুড এনাফ টু ট্যাকেল দ্যাট এক্সট্রা অ্যামাউন্ট অফ বিলিরুবিন, সেই জন্য জন্ডিস হয় না। ঠিক আছে, হিমোলাইসিস হচ্ছে, কিন্তু যেহেতু এটা অ্যাকিউট হিমোলাইসিস নয়, ক্রনিক লো গ্রেড হিমোলাইসিস, তাই না? ম্যালেরিয়া জন্ডিস হয়ে যায় কেন? ম্যালেরিয়া হুস করে অ্যাকিউট হিমোলাইসিস হয়ে গেল। G6PD ডেফিসিয়েন্ট আছে, আমি প্রাইমাকুইন খাই দিলাম, হুস করে জন্ডিস হয়ে যাবে, কারণ এগুলো অ্যাকিউট হিমোলাইসিস, লিভারের উপর অনেকখানি চাপ পড়ে গেল। কিন্তু এটা ক্রনিক লো গ্রেড হিমোলাইসিস। এই সময় যে বিলিরুবিনটা তৈরি হয় সেটা লিভার ইজ গুড এনাফ টু ট্যাকেল দ্যাট এক্সট্রা অ্যামাউন্ট অফ বিলিরুবিন। সেই জন্য ইউজুয়ালি ক্লিনিক্যালি ডিটেক্টেবল জন্ডিস পাওয়া যায় না, যদিও ইনডাইরেক্ট বিলিরুবিন ব্লাড করার সময় বেশি থাকতে পারে। ব্লাডে তুমি নর্মাল বিলিরুবিন যেমন 0.2 to 0.8, কিন্তু এটা 1-1.5 এরকম থাকতে পারে, কিন্তু ক্লিনিক্যালি ডিটেক্ট করতে গেলে আমাকে 2-3 লাগে। ঠিক আছে, সেই জন্য ক্লিনিক্যালি ডিটেক্টেবল থাকে না। যদি থাকে তাহলে কি কজ? যদি থাকে কজ হচ্ছে তাহলে এক্সট্রা হিমোলাইসিস হচ্ছে অথবা লিভার ড্যামেজ হচ্ছে। লিভার ড্যামেজের কি কজ? আয়রন ওভারলোড। এক্সট্রা হিমোলাইসিসের কি কজ? পরে বলবো, স্টার চিহ্ন মেরে রাখো। এক্সট্রা হিমোলাইসিস যদি এক্সেসিভ হিমোলাইসিস হয় অথবা লিভার ড্যামেজ। লিভার ড্যামেজ বিকজ অফ এইটা। এক্সট্রা হিমোলাইসিস কেন হবে পরে বলবো, এক্সট্রা হিমোলাইসিস যখন ম্যানেজমেন্ট পড়াবো তখন বলবো। তাহলে অ্যানিমিয়া হয়ে গেল, জন্ডিস হয়ে গেল, সাইনোসিস, ক্লাবিং এইসব কিছু নেই। তারপরে তোমাকে জিজ্ঞাসা করবে কি সিস্টেম তুমি এক্সামিন করবে, এইটা তোমার চয়েস। এইটা তোমার চয়েস, তুমি জিআই করতে পারো আর তুমি হিমাটোপয়েটিক করতে পারো। আমি বলবো হিমাটোপয়েটিক কষ্ট করে 1 ঘন্টা পড়তে হবে এক্সট্রা। হিমাটোপয়েটিক সিস্টেম এক্সামিনেশন করা ভালো। হিমাটোপয়েটিকে তুমি এক্সামিনেশন অফ অ্যাবডোমেনের সঙ্গে শুধু বোন ম্যারো টেন্ডারনেস দেখালে আর একটু লিম্ফ্যাডেনোপ্যাথি দেখালে তোমার হয়ে যাবে, আর কিছু হবে না। তুমি যদি জিআই করবে বলো, তোমাকে উল্টো পাল্টা অনেক কোশ্চেনের সম্মুখীন হতে হবে। কেন জিআই তুমি করতে চলেছো, হিমাটোপয়েটিক কেন করবে না, ব্লাড ট্রান্সফিউশন বলছে, এইসব হাবিজাবি কথার থেকে কিছুই নেই। এখানটায় তুমি একটা বোন ম্যারো টেন্ডারনেস কি করে দেখা আর একটুখানি লিম্ফ নোড পড়ে এলে তুমি হিমাটোপয়েটিক সিস্টেম বা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম কিছু একটা এক্সামিনেশন করে দেবে, যে ক্লিনিক্যালি আমার থ্যালাসেমিয়া মনে হচ্ছে, সেই জন্য আমি হিমাটোপয়েটিক সিস্টেম দেখবো। আর যদি মনে হয় যে সময় নেই, তাহলে তুমি জিআই সিস্টেম দেখবে। বলবে তুমি জিআই কেন দেখছো, সেক্ষেত্রে তোমার আনসার হবে যে স্যার আমি এটা থ্যালাসেমিয়া ভাবছি, তাহলে আমি এক্সপেক্ট করছি হেপাটোস্প্লিনোমেগালি, সেই জন্য আমি অ্যাবডোমেন এক্সামিনেশন করবো বলে জিআই দেখছি। বুঝে গেছো? নাহলে জিজ্ঞেস করে তুমি থ্যালাসেমিয়া জিআই দেখছো কেন, এ বলবে যে আমি এক্সপেক্ট করছি হেপাটোস্প্লিনোমেগালি থাকবে, সেই জন্য আমি এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেনের জন্য জিআই দেখছি। আর যদি তুমি মনে করো তাহলে যদি তুমি লিম্ফ নোড পড়ার সময় থাকে, তাহলে বেটার তুমি জিআই না করে হিমাটোপয়েটিক সেল সিস্টেম পড়াই প্রথম পড়া ভালো। যাই হোক, এটা তুমি তোমার চয়েসে তুমি করবে, তুমি কি করবে। এইবারে তোমার হচ্ছে জিআই এর মধ্যে লিভার প্যালপেবল করতে দেবে, স্প্লিন প্যালপেল করতে দেবে, আর তার কি ক্লিনিক্যাল মেথডসের এইসবগুলো জিজ্ঞাসা করবে। এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে আর সাধারণত কিছু দেবে না, প্যালার দেখাতে দেবে, জন্ডিস দেখাতে দেবে, লিভার স্প্লিন দেখাতে দেবে, থ্যালাসেমিয়ার ওখানে ইনভেস্টিগেশন দেবে। আর
করতে দেবে, অবশ্যই মিড আর্ম সার্কামফারেন্স মাপতে দেবে। থ্যালাসেমিয়া পেশেন্টের এইগুলো ক্লিনিক্যাল মেথডস থাকবে। তারপরে তোমাকে ডাইরেক্ট চলে আসবে ইনভেস্টিগেশনের মধ্যে সিবিসিতে কি পাবে, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া পাবে, তাই তো? মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া পাবে। এখানে তোমাকে জিজ্ঞেস করবো হোয়াট আর দ্য আদার কজেস অফ মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া, এবং তুমি ক্লিনিক্যালি বা ল্যাবরেটরিতে কি করে ডিফারেন্সিয়েট করবে। আদার কজেস অফ মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া কি কি বলবে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিরোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া ক্রনিক গ্লুটার, এই চারটেই বলবে। আরো হাজারটা আছে, বলার দরকার নেই, একটা একটা করে ডিফারেন্সিয়েট করবে। মোস্টলি অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ক্লিনিক্যালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তুমি এটা বলছো না কারণ যে এত স্প্লিনোমেগালি আছে। আয়রন ডেফিসিয়েন্সি থেকে স্প্লিনোমেগালি থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। আমরা এতদিন পড়ে এসেছি থাকে না, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিতে স্প্লিনোমেগালি থাকতে পারে, ঠিক আছে? স্প্লিনোমেগালি থাকতে পারে, ওইটা বাদ দাও। তুমি তবে ইউজারই বলবে স্যার আয়রনে এরকম রেপারেন্ট ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি থাকে না, এত স্প্লিনোমেগালি থাকে না, ওর ফেসিস, আচ্ছা ফেসিস বলা হয়নি, ফেসিস আছে, থ্যালাসেমিক ফেসিস। থ্যালাসেমিক ফেসিস কি করে হয় একটু ডিসক্রাইব করে দাও। ফ্রন্টাল বসিং থাকে আর আচ্ছা কেন থাকে থ্যালাসেমিক ফেসিসের ম্যানিফেস্টেশন? এইটা বললেই আমার মাথাটা গরম হয়, ওইটার জন্য আমি শুনতে চাইছিলাম। আচ্ছা এক্সট্রা মেডুলারি কেন? এইটাও তো মেডালাই। এক্সট্রা মেডুলারি মানে লিভার স্প্রিং, যেটাতে বোন ম্যারো নেই। এক্সট্রা মেডুলারি কেন? থ্যালাসেমিয়ার এখানে চেঞ্জ হয়, এটা মেডুলারিতে। এরিথ্রয়েড হাইপারপ্লাসিয়া হয় বলে। এক্সট্রা মেডুলারি মানে বোনের বাইরে যেখানে হচ্ছে, এটা এক্সট্রা মেডুলারি কেন? ঠিক আছে, তার এখানে ফ্রন্টাল বসিং হলো, এখানে ম্যালার প্রমিনেন্স হলো, আর ডেন্টাল ম্যালাক্লুশন, নেজাল ব্রিজ ডিপ্রেশন। হ্যাঁ খুব ভালো বলেছে। তাহলে সবগুলোই তো এরিথ্রয়েড হাইপারপ্লাসিয়ার জন্য ফুলে গেল, তাহলে নাকটা হঠাৎ করে নিচে নেমে গেল কেন? ডিপ্রেশন কি করে হবে? যদি সব জিনিসের এরিথ্রয়েড হাইপারপ্লাসিয়া হয় তাহলে সবগুলোই ফুলছে, এখানে ফুলেছে, এখানে ফুলেছে, তাহলে এইটা নিচে নেমে যাবে কেন? কার্টিলেজ এখানে না, কার্টিলেজের জানে না। হাইপারপ্লাসিয়া অফ দা স্ফেনয়েড, লেসার উইং অফ স্ফেনয়েড, লিখে রাখো। হাইপারপ্লাসিয়া অফ দা লেসার উইং অফ স্ফেনয়েড, ঘরে গিয়ে দেখবে ছবিটা। লেসার উইং অফ স্ফেনয়েড চলে গেলে এটা নিচের দিকে ঢুকবে। লেসার হাইপারপ্লাসিয়া অফ দা লেসার উইং অফ স্ফেনয়েড, ঠিক আছে, এটাই লিখে রাখো, জিজ্ঞাসা করলে বলে দেবে। হাইপারপ্লাসিয়া অফ দা লেসার উইং অফ স্ফেনয়েডের জন্য নেজাল ডিপ্রেশন থাকে। তাহলে যাই হোক, তুমি এখানে এতে বলে দিলে। কোথায় ছিলাম আমরা? ইনভেস্টিগেশন। তারপর তোমাকে জিজ্ঞেস করবে আয়রন ডেফিসিয়েন্সির সঙ্গে ক্লিনিক্যালি কি করে ডিফারেন্সিয়েট করবে। একটা তো সেরাম ফেরিটিন করবো, সেরাম ফেরিটিন আয়রন ডেফিসিয়েন্সিতে কম হবে। এখানে ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে বলে ইউজুয়ালি সেরাম ফেরিটিন বেশি থাকে, ইউজুয়ালি বেশি থাকে। মেনজার ইন্ডেক্স দেখতে পাবো, তাই তো? মেনজার ইন্ডেক্স কি বাবা? এমসিভি বাই আরবিসি কাউন্ট। হ্যাঁ, আয়রনে কি হবে? 13 এর বেশি। আয়রনে বেশি পাবো, আর এখানে হ্যাঁ 13 এর বেশি পাবো, আর এখানে কম পাবো। কত বলে না? মেনজার ইন্ডেক্স কি বলে দাও? আয়রন ডেফিসিয়েন্সি এমসিভি ইন ফেন্টোলিটার ডিভাইডেড বাই আরবিসি কাউন্ট, তাই তো? আচ্ছা এমসিভি বাই আরবিসি কাউন্ট। মেনজার ইন্ডেক্স তোমাকে জিজ্ঞাসা করবে এখানে, কত থাকবে? তোমাকে জিজ্ঞাসা করবে রেটিকুলোসাইট কাউন্ট, ঠিক আছে? এইখানটা একটুখানি মাথা ঠান্ডা করে শুনতে হবে। রেটিকুলোসাইট কাউন্ট থ্যালাসেমিয়ায় কি হবে? এটা হিমোলাইটিক অ্যানিমিয়া। এইটা আমি যেটা বলছি শুধু এইটাই মনে রাখবে, ঠিক আছে? যতক্ষণ না তুমি ডিএম হিমাটোলজি করছো, তার আগে অন্য লোক তোমাকে যেই বলুক না কেন তুমি শুনবে না, অন্য স্যার বললেও শুনবে না, নাহলে তুমি বই পড়ে নেবে, ভালো ভালো বই পড়ে নেবে। 100টার মধ্যে 99টা বই লেখা থাকবে যে থ্যালাসেমিয়া রেটিকুলোসাইট কাউন্ট প্রচুর বেশি থাকে, কারণ ইটস হিমোলাইটিক অ্যানিমিয়া, প্রচুর হিমোলাইসিস হচ্ছে, প্রচুর। এবার আমি তোমাকে যেটা বলছি শোনো, থ্যালাসেমিয়া রেটিকুলোসাইট কাউন্ট বেশি থাকে, বাট নট অ্যাপ্রোপ্রিয়েট উইথ দ্য ডিগ্রি অফ হিমোলাইসিস। যত হিমোলাইসিস হচ্ছে তার মতো বেশি থাকে না। থ্যালাসেমিয়া রেটিকুলোসাইট কাউন্ট ইউজুয়ালি আপ টু 8%, ইউজুয়ালি আপ টু 8%। কেন? থ্যালাসেমিয়ায় তো অ্যাকিউট হিমোলাইটিক অ্যানিমিয়া, তাহলে রেটিকুলোসাইট কাউন্ট বাড়ার কথা ছিল। তোমাকে যদি আমি একটা সোজা কথায় বলি যে একটা লোকের মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া উইথ রেটিকুলোসাইট কাউন্ট 12%, you are not dealing with the case of beta thalassemia major. Most মানে 99% শিওর হচ্ছে you are not dealing with the case of beta thalassemia major। কেন? কেন পরে বলছি। ওটা কি হতে পারে? ওটা মোস্ট কমনলি বেশি বাড়ে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অন আয়রন থেরাপি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যখন আমি আয়রন দেওয়া স্টার্ট করলাম, তার যদি তুমি রেসপন্স পড়ো, যখন পড়বে দেখবে প্রথম কি রেসপন্স থাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না, হিমোগ্লোবিন বাড়ে বাবু অনেক পরে, হিমোগ্লোবিন বাড়ে অনেক পরে। না, আমি কি জিজ্ঞাসা করেছি বলতো? একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পেশেন্টকে আয়রন দিলাম, আমি এর প্রথম এইটা এমসিকিউতে পড়বি 1 বছর পরেই, কিন্তু অ্যানিমিয়া হিমোগ্লোবিন বাড়ে অনেক পরে, তার আগে দ্বিতীয় স্টেজ আছে সবার। হ্যাঁ হ্যাঁ
প্রথম হচ্ছে ইনক্রিজ অ্যাপেটাইট, ফ্যাটিক, এই জিনিসগুলো কমে। কারণ কি হবে, যা আছে সব থেকে আগে এনজাইমগুলো তৈরি করতে শুরু করবে। যেই ক্যাটালাইজ ব্যাটালাইজ আয়রন নিয়ে এনজাইমগুলো তৈরি করবে, তখন আমার অ্যাপেটাইট বাড়বে, একটুখানি ফ্যাটিক কমবে, একটু সেন্স অফ ওয়েল বিং হবে। এইগুলো হচ্ছে ঠিক কথা। এরপরে রেটিকুলোসাইট কাউন্ট আগে বাড়ে, হিমোগ্লোবিন তো অনেক পরে বাড়বে, রেটিকুলোসাইট কাউন্ট বাড়তে শুরু করবে। এই জন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অন আয়রন থেরাপিতে রেটিকুলোসাইট কাউন্ট অনেক বেশি থাকে, কিন্তু থ্যালাসেমিয়া থাকে না। আয়রন ডেফিসিয়েন্সি তো বাজলাম বলে, থ্যালাসেমিয়া থাকে না কেন? থ্যালাসেমিয়ার প্যাথোলজি যদি পড়ো, থ্যালাসেমিয়া কি ছিল? থ্যালাসেমিয়া একটা কোয়ান্টিটেটিভ ডিফেক্ট, বিটা চেন তৈরি হয় না। বিটা চেন না তৈরি হলে কি হবে, রিলেটিভ এক্সেস অফ আলফা চেন, আলফা আলফা মিলে গিয়ে টেট্রামার তৈরি করে আরবিসির মধ্যে প্রেসিপিটেট করে গেল, আর হচ্ছে আরবিসি ভেঙে গেল। এই তো বাংলা গল্প। কোথায় হয় এই ঘটনা? ঘটছে বোন ম্যারোতে। তাহলে তোমার যে রেটিকুলোসাইট কাউন্ট তৈরি হবে সেও নষ্ট হয়ে যাচ্ছে, যেটা নতুন। আমি বুঝিয়েছি যে আমার ব্লাড কম, আমাকে বোন ম্যারো বাড়াতে হবে। যদি থ্যালাসেমিয়া পেশেন্টের কেউ বোন ম্যারো করে দেখতো, করার ইন্ডিকেশন নেই, যদি কেউ বোন ম্যারো করে দেখতো, তাহলে ইট ইজ ইউজুয়ালি 20:1 থাকে, আরবিসি ইজ টু ডব্লিউবিসি, হ্যাঁ 3:1, 20:1 থাকে। করার মনে রাখার দরকার নেই, প্রচুর বাড়ে। কিন্তু রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে না কেন? রেটিকুলোসাইটও মরে যাবে, রেটিকুলোসাইটও মরে যাবে। বুঝতে পেরেছিস কেন? ওই জন্য এটাকে ইনএফেক্টিভ এরিথ্রোপোয়েসিস বলা হয়। কিন্তু বেশিরভাগ বইয়ে তোমাকে এই ঘটনাটা অমিট করবে। তুমি ভালো ভালো বই পড়লে দেখবে এইটা। এবং এটা সব থেকে খুব জ্বালাতন করে হচ্ছে যখন তুমি পরের বছর এমসিকিউ সলভ করবে, সেখানে তোমাকে এমন পাজল করবে যে এটা রেটিকুলোসাইট কাউন্ট বেশি আছে তাই এটা থ্যালাসেমিয়া। একদম বাজে কথা, একদম বাজে কথা। তোমাকে ওটা বহুবার উত্তর হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। বুঝতে পেরেছিস? যে একটা বাচ্চা যার 4 হিমোগ্লোবিন আছে, যার স্প্লিনটা জাস্ট প্যালপেবল, হ্যাঁ, বা 6 হিমোগ্লোবিন আছে, স্প্লিনটা জাস্ট প্যালপেবল, রেটিকুলোসাইট কাউন্ট 15%। মোস্ট অফ দ্য কেসে ডায়াগনোসিস হচ্ছে থ্যালাসেমিয়া। সব বইয়েও থ্যালাসেমিয়া, কোচিং সেন্টারেও থ্যালাসেমিয়া। ইট ইজ নট থ্যালাসেমিয়া। 15% রেটিকুলোসাইট কাউন্ট থ্যালাসেমিয়া হয় না, হয় না। নেলসনেও দেখবে, নেলসনে অ্যারাউন্ড 8% লেখা আছে। তুমি ভালো ভালো বই পড়লে দেখবে, তখন পাবে। বুঝতে পেরেছো কেন রেটিকুলোসাইট কাউন্ট বাড়ে না? এই জন্যই কারেক্টেড রেটিকুলোসাইটের কাউন্ট কনসেপ্ট এসেছে, সেসব আমি আর বলছি না। রেটিকুলোসাইট কাউন্ট বাড়ে না কারণ বিকজ অফ ইনএফেক্টিভ এরিথ্রোপোয়েসিস। ইনএফেক্টিভ এরিথ্রোপোয়েসিস মানে কি? যে ইমম্যাচিওর আরবিসি গুলো ডেথ হয়ে যায় উইদিন দ্য বোন ম্যারো। ইনএফেক্টিভ এরিথ্রোপোয়েসিস। কেন রেটিকুলোসাইট কাউন্ট অত বাড়ে না? বিকজ অফ ইনএফেক্টিভ এরিথ্রোপোয়েসিস। ইনএফেক্টিভ এরিথ্রোপোয়েসিসের বাংলা করলে দাঁড়ায় যে বোন ম্যারোতেই ইমম্যাচিওর আরবিসি প্রিকসার গুলো ডেথ হচ্ছে ওখানে। বোঝা গেছে আমি কি বলেছি? ঠিক আছে, যাই হোক, ইউজুয়ালি কত থাকে?